আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে কোশ্চেনটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক। যে পরীক্ষাটা হয়েছিল ২৫/১০/২০২৫ পরীক্ষাতে পূর্ণমার্ক ছিল ৫০ এবং সময় ছিল ৬০ মিনিট। পরীক্ষাটি এমসিকিউ আকারে হয়েছিল এবং এই এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হবে। তো কথা না বলে আমরা পরীক্ষার কোশ্চেন যেটা আছে সেটা সলভ করি। আজকের এই কোশ্চেনটা নেয়া হয়েছে রিসেন্ট পাবলিকেশন থেকে। তো কথা না বলে প্রশ্নের দিকে আসা যাক। এখানে ১ম এ যে প্রশ্নটা ছিল যে, শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? হচ্ছে একটা উপসর্গ, হ্যাঁ? এবং এই উপসর্গটা নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়। এই উপসর্গটা নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়। এর পরের প্রশ্নটা ছিল আ প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? এই প্রচ্ছন্ন শব্দটির অর্থ হচ্ছে গোপন করা। গোপন করা বা লুকায়িত রাখা। এটা হচ্ছে প্রচ্ছন্ন শব্দের আ অর্থ। এরপরে ছিল যে শব্দগুলোর কোনটি ভাববাচক বিশেষ্য? ভোজন, চিনি, সৌরভ, জনতা। তো এখানে ভাববাচক যে বিশেষণ সেটা হচ্ছে ভোজন। এরপরের প্রশ্ন ছিল বর্ণচোড়া শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত? তো বর্ণচোড়া সমাসটি উপপদ তৎপুরুষ সমাস। এটার ব্যাসবাক্য হচ্ছে বর্ণ চুরি করে যে তাকে বলা হয় বর্ণচোড়া। এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এর পরের প্রশ্ন ছিল অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ হয়। এটা হচ্ছে ৯০ ডিগ্রি। তণ্ডুল শব্দের সমর্থক শব্দ কি? তণ্ডুল শব্দের সমর্থক শব্দ হচ্ছে চাল। চালের একটা সমর্থক শব্দ হচ্ছে তণ্ডুল। মানে খোসা ছাড়ানো ধান যেটাকে বলা হয় মানে চাল। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক্স কম্পিউটার কি? বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক্স কম্পিউটার হচ্ছে ইন্যাক। এর পরের প্রশ্ন ছিল যে নত্যবিধান বাংলার কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? এইটা সংস্কৃতি শব্দ অর্থাৎ তৎসম শব্দের জন্য এই নত্যবিধানটা প্রয়োজন। এরপরের প্রশ্ন ছিল বাংলাদেশী পণ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ ছিল? এইটা ছিল ২০%। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এখানে ৪ টা সংখ্যা দেয়া আছে। এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হবে সেটা হচ্ছে ০.৩ কারণ ২/৫ যদি করা যায় তাহলে এটা ০.৪ সামথিং আসবে। ১/৩ করতে গেলে ০.৩33 এরকমভাবে চলতে থাকবে। আর √৩ করতে গেলে এটার জন্য দেখা যাচ্ছে যে ৩ এর থেকে বড় একটা সংখ্যা পাওয়া যাবে। তো সবচাইতে ছোট যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে ০.৩। বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ হবে? ব্যাসার্ধ দ্বিগুণ ৩ গুণ। ব্যাসার্ধ ৩ গুণ করলে ক্ষেত্রফল হবে ৯ গুণ। হ্যাঁ? কারণ ব্যাসার্ধের উপর স্কয়ার হয়। ক্ষেত্রফল সমান হচ্ছে কত? পাই আর স্কয়ার ৩ গুণ করলে ৯ গুণ হয়ে যাবে। 4x² - টয়েস x এর সাথে কত যোগ করলে পূর্ণ সংখ্যা হবে? তো এখানে যদি আমরা 4x² - টয়েস x এর সাথে ৯ যোগ করি তাহলে a - b all square এর একটা সূত্র যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ৯ যোগ করতে হবে। He said to me, "How happy you are." Find the ইনডিরেক্ট ন্যারেশন। এখানে আমাদের ন্যারেশন করতে বলা হয়েছিল। তো এটার জন্য ন্যারেশন হবে He told me that I was very happy. He told me that I was very happy. The synonym of bizarre
তো বাইজারি সিনোনিম হচ্ছে আহ স্ট্রেঞ্জ। এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় উক্তিটি করেছিলেন হেলাল হাফিজ। তিনি এই উক্তিটি লেখেন। এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, এই কথাটি তার। হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সপ? এটা হচ্ছে যা টু ফ্যাটাল ফর সেলফ ইন্টারেস্ট। তোষ আমোদকারী। Rarely dash see you from water, fill in the blank with the correct word। তো এখানে কারেক্ট ওয়ার্ড হচ্ছে যে আর স্পটেড ফগস। আর স্পটেড ফগস। চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে? সেটা হচ্ছে 20% কমাতে হবে। তারপরে হচ্ছে যে হি ইজ আউট অফ ইওর ব্লাড, এটার মানে আসছে যে সে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। হি ইজ আউট ফর ইওর ব্লাড। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটি কত হবে? এটা 140 হবে। এই প্রশ্নটা 2025 সালের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2025-এ ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, 20 নাম্বার প্রশ্নটা, যে এখানে দুটি সংখ্যার অনুপাত 5 এবং 7 হলে তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? লসাগু হচ্ছে 140। এরপরে প্রশ্ন হচ্ছে যে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য রোমান্টিক পিরিয়ড? তো ইংলিশ লিটারেচারে রোমান্টিক পিরিয়ড হিসাবে যেটা সর্বাধিক পরিচিত সেটা হচ্ছে 1798 থেকে 1832 সাল পর্যন্ত। এই সময়টা ইংলিশ লিটারেচারে রোমান্টিক পিরিয়ড নামে পরিচিত। সুষম খাদ্যের শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত কত হবে? এটা হচ্ছে 4:1:1, অর্থাৎ শর্করা 4, আমিষ 1 এবং স্নেহ 1। এটা হচ্ছে আমাদের সুষম খাদ্যের অনুপাত। দে রিটার্ন হোম আর্লি। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে হোম শব্দটা কোন ফাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে? তবে এটা যেহেতু রিটার্নকে অর্থাৎ ক্রিয়াকে মডিফাই করছে, সুতরাং এইটা হবে অ্যাডভার্ব। সাইপ্রাসের মুদ্রার নাম কি? সাইপ্রাসের মুদ্রার নাম হচ্ছে ইউরো। সাইপ্রাসের মুদ্রার নাম হচ্ছে ইউরো। তারা ইউরো গ্রহণ করেছে। সনেটের 50% কার লিখা? এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর লিখা। আবার সনেট কথাটা শুনলে কেন জানি মাইকেল মাইকেল মনে হয়। সনেটের 50% এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর লিখা। ইনুশিলিন কি? ইনুশিলিন হচ্ছে এক ধরনের হরমোন। অপশন ডি নাম্বারে রয়েছে। এরপরের প্রশ্ন ছিল যে উচ্চারণের সুবিধার জন্য অন্য কোনো কারণে বা শব্দের আদিতে যে স্বর এলে তাকে কি বলা হয়? এটাকে আদি স্বরাগম বলা হয়, যার ইংরেজি নাম হচ্ছে প্রোথেসিস। ড্যাশ স্যান্ডউইচ ইজ এ বিউটিফুল আইসল্যান্ড, এখানে কোনো ধরনের আর্টিকেল ব্যবহৃত হবে না। উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? সেটা হচ্ছে বেরিং প্রণালী। উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে বেরিং প্রণালী। এরপরের প্রশ্ন ছিল ইফ ইউ কাউন্ট 1 to 100 হাউ মেনি 5 উইল ইউ পাস অন দ্য ওয়ে? অর্থাৎ 1 থেকে 100 এর মধ্যে তুমি কতগুলান 5 পাবে সেটা বলা হয়েছিল। তো এখানে 1 থেকে 100 এর মধ্যে 20 টি 5 রয়েছে। শুধুমাত্র 1 এর ক্ষেত্রে 21 টি 1 থাকে। রমিজ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা রাখলেন এবং তিনি ঠিক করলেন যে আগামী ৬ বছর ব্যাংক থেকে কোনো ধরনের টাকা উত্তোলন করবে না। বার্ষিক মুনাফার হার 10% হলে ৬ বছরের পর তিনি কত মুনাফা পাবেন?
তো ৬ বছর পর তার মুনাফা হবে ৳৩,০০০। আই সমান পিএনআর এই যে সূত্র আছে এই সূত্রটা ব্যবহার করলেই অঙ্কটা হয়ে যাবে। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? এখানে সিঙ্গুলার হচ্ছে হাইপোথেসিস, তাছাড়া বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সবগুলাই প্লুরাল। হুইচ ওয়ান কারেক্ট স্পেল? এখানে সঠিক বানানে কোনটা লেখা আছে? অ্যাকুইসিয়েন্স এর সঠিক বানান হচ্ছে ACQUI ESCENCE। অ্যাকুইসিয়েন্স এই বানানটা সঠিক, যার হচ্ছে মৌন সম্মতি দেয়া, অর্থাৎ কোনো একটা কাজ কেউ করছে সেখানে বাধা না দেয়া, চুপচাপ সেটাকে মেনে নেওয়া। তিনি ব্যাকরণে পণ্ডিত। এখানে যেহেতু বিষয় বোঝানো হয়েছে সেহেতু এটা হবে অধিকরণে সপ্তমী। হাত ধুয়ে বসা, এটার অর্থ হচ্ছে দায়িত্ব না রাখা। এরপরে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা ছিল যে কন্টিনিউ ইজ দ্য ওয়ে অফ লাইফ ইজ স্টেট হ্যাজ chosen for itself। এই উক্তিটি কার ছিল? কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ টু দ্য স্টেট হ্যাজ chosen for itself। এইটা দিয়েছিল আমাদের বিখ্যাত অ্যারিস্টটল। অ্যারিস্টটলের এটা উক্তি ছিল। জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জঙ্গল শব্দটি তুর্কি ভাষার শব্দ। আমি কি ডরি, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? এই রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে যেহেতু ভয় পাওয়ার কথা বলা হয়েছে সেহেতু এটা অপাদানে সপ্তমী। এরপরের প্রশ্ন ছিল যে A is to B সমান 3 is to 5 এবং A is to C সমান 5 is to 7 হলে B is to C সমান কত হবে? তো সেক্ষেত্রে আমরা এখানে A এবং এখানকার A অর্থাৎ ৩ এবং ৫ এই দুইটাকে যদি সমান করার চেষ্টা করি, অর্থাৎ এটাকে যদি আমি ৫ দিয়ে গুণ করি এবং এটাকে ৩ দিয়ে গুণ করি তাহলে পরে আমরা পেয়ে যাব A, B, C এই ৩ টার অনুপাত, এবং ৩ টার অনুপাত পেয়ে গেলে আমরা B এবং C এর অনুপাত পাই, সেটা হচ্ছে ২৫:২১। ০.০১ এর পরিষ্কার করতে গেলে মানে ০.০১ কে যদি ০.০১ দিয়ে গুণ করা হয় তাহলে দেখা যাবে যে এটার উত্তর আসবে ১। এখানে অবশ্য ০.০০০০১ অর্থাৎ ৪টা দশমিকের পরে ৪টা থাকবে, অর্থাৎ ১ এর পরে ৪টা শূন্য যেখানে আছে সেটা হবে উত্তর। এরপরের প্রশ্ন ছিল যে ক্রীড়া ক্যাটাগরিতে ২১শে পদক ২০২৫ প্রাপ্ত হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এরা এইবার ২০২৫ সালে ২১শে পদক পেয়েছেন। এরপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে সে কথা এমনভাবে বলা হয় মনে হয় সে সব জানে। তো এটার জন্য উত্তর হবে যে he tells as if he knows everything। run or die এটাকে সিম্পল করতে বলা হয়েছে in case of you fail to run you will die। সংবিধানের কত অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? এটা ১১৮ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছিল। If I were a millionaire, I would have helped the earthly causes। বাহুতে ভর করে চলে যে, সেটা হচ্ছে ভুজঙ্গ। এরপরের প্রশ্ন ছিল বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটা? আমাদের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়। নদী সিকিস্তি কারা? নদী সিকিস্তি হচ্ছে যে নদীর ভাঙ্গনে যারা সর্বশান্ত হয়ে গেছে তারা। ২০২৫ সালে শান্তিতে নোবেল পেয়েছিল কে? এটা ছিল মারিয়া করিনা মাচাদো। এই ২০২৫ সালে একমাত্র ব্যক্তি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ওজোন লেয়ার বায়ু স্তরের কোন স্তরে রয়েছে? এই ওজোন লেয়ারটা রয়েছে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থান করছে। এই ছিল আমাদের খাদ্য অধিদপ্তরের পরিদর্শকের যে কোশ্চেন সেইটা। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় যে রিসেন্ট প্রশ্নগুলো আসছে সেটা আসার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা রিসেন্টলি যে বিভিন্ন পরীক্ষাগুলা দিবেন তারা অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলা পরীক্ষার আগে অন্তত একবার সলভ করবেন যাতে অনেক প্রশ্নগুলো কমন পাওয়া যায় এবং প্রশ্নের ধরন সম্পর্কে বোঝা যায়। ধন্যবাদ সকলকে।